আজ একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। এতটা রেখে যাওয়া উচিত হয়নি। একই বাচ্চা একটা মেয়ে, হয়তো আমার কথায় খুব কষ্ট পেয়েছে। নিলয়, তুইও না রেগে গেলে মাথা তোর একদম ঠিক থাকে না। কাকে কি বলিস নিজেও জানিস না। হঠাৎ তার তিথির কথা মনে পড়ল। সত্যি তো, এতক্ষণ তো সে তিথির কথা ভুলেই গিয়েছিল। তিথির কথা মনে পড়তে তৎক্ষণাৎ ল্যাপটপটাকে পাশে রেখে দৌড়ে ছাদে চলে গেল। গিয়ে দেখলো তিথি এখনো সেইখানেই দাঁড়িয়ে আছে। রোদে চোখ লাল টসটসে হয়ে গিয়েছে, আর ফর্সা মুখ রোদে ঝলসে রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘামে পরনে কুর্তিটা পুরো ভিজে চুপসে গেছে। তিথির এমন অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়, আর দেরি না করে দৌড়ে তিথির কাছে গিয়ে তিথির গালে হাত রেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করে, তিথি, তিথি ঠিক আছে তুমি? নিলয়ের কথাটা যেন তিথির কাছে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে। তিথি কিছু বলছে না দেখে নিলয় উদ্বিগ্ন কণ্ঠে হয়ে বলল, কি হয়েছে? কিছু বলছো না কেন? আর কান ধরে আছে কেন এখনো? আর কান ধরতে হবে না, ছাড়ো। তিথি নিলয়ের কোনো কথাই উত্তর দিচ্ছে না। নিলয় বুঝতে পারল তিথি এখন কিছু বলবে না আর নিচেও যাবে না। তাই আর কোনো কিছু চিন্তা না করে তিথিকে কোলে তুলে নিল, তারপর নিচে নামতে লাগলো। তিথি নিলয়ের এমন কাণ্ডে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজেকে নিলয় এর কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। তিথিকে এমন ছটফট করতে দেখে নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ থাকো, নইলে এক্ষুনি ফেলে দেবো। বলে হাতের বাঁধন একটু ঢিলা করতেই তিথির সঙ্গে সঙ্গে নিলয়ের গেঞ্জি টাকা আঁকড়ে ধরল। তিথির এমন কাণ্ডে নিলয় না হেসে আর পারল না। নিলয়কে হাসতে দেখে তিথি গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিলয় তিথিকে নিজের রুমে নিয়ে এলো। তারপর তিথিকে খাটে বসিয়ে বাথরুম থেকে এক মগ জল আর একটা শুকনো কাপড় নিয়ে এলো। তিথি উঠতে চাইছিল, কিন্তু নিলয়ের রাগী ফেস দেখে আর উঠতে পারল না। নিলয় শুকনো কাপড় মগের জলে ভিজিয়ে তিথির চোখ মুখ মুছিয়ে দিল। তারপর নিচ থেকে খাবার এনে নিজের হাতে মাখিয়ে এক লোকমা ভাত তিথির মুখের সামনে ধরতেই তিথি মুখ ঘুরিয়ে নিল। নিলয় প্লেটটা টেবিলের উপর রেখে এক হাতে তিথির মুখ ঘুরিয়ে জোর করে এক লোকমা ভাত তিথির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তিথির সঙ্গে সঙ্গে ভাতটুকে মুখের ভেতর নিয়ে দৌড়ে গিয়ে বেসিনে ফেলে দিয়ে আসলো। তিথির এমন কাণ্ডে নিলয় প্রচণ্ড রেগে গেছে। তারপর তিথির হাত ধরে টেনে নিয়ে সোফায় বসিয়ে নিজেও তিথির পাশে বসলো। তারপর তিথিকে হ্যাচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিল, নিজের মুখোমুখি। তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করায় নিলয় রেগে গিয়ে তিথির কোমর নিজেকে বাম হাতে শক্ত করে চেপে ধরল। এতে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর ডান হাতে এক লোকমা ভাত মিশিয়ে জোর করে তিথির মুখে ঢুকিয়ে দিল। তিথি সেই ভাতটুকু আবার ফেলতে যাবে, ঠিক তখনই নিলয় তিথির ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল, যাতে তিথি ভাত না ফেলতে পারে। নিলয়ের এমন কাণ্ডে তিথির চোখ বড় বড় হয়ে গেল, আর বুকের ভেতর জোরে জোরে ড্রাম বাজতে লাগলো। নিলয় তিথির নিচের ঠোঁটের জোরে কামড় দিতেই তিথির সঙ্গে সঙ্গে ভাতটুকু গিলে নিল। তারপর নিলয় ঠোঁটটা ছেড়ে দিয়ে তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি এখনো হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথি এমন তাকানো দেখে নিলয় বাঁকা হেসে বলল, চুপচাপ খাওয়া কমপ্লিট করো, নইলে আবার এই পদ্ধতি অবলম্বন করে খাওয়াবো। নিলয়ের এমন কথা শুনে তিথির সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। তিথি এমন কাণ্ডে নিলয় শব্দ করে হেসে উঠল আর মনে মনে বলল, এবার থেকে রেডি থাকো আমার রোমান্টিক টর্চারের জন্য। তিতু পাখি, তোমাকে কিভাবে জব্দ করা যায় সে ট্রিক আমি পেয়ে গেছে। তারপর তিথিকে সবটুকু ভাত খাইয়ে দিল। খাবার খাওয়ানো শেষে নিলয় তিথির মুখ ধুয়ে দিল। তারপর তিথিকে কোলে তুলে নিজের খাটে শুয়ে দিয়ে নিজেও তিথিকে জড়িয়ে শুয়ে পড়ল। আজকে নিলয়ের এমন কাণ্ডে তিথি বারবার অবাক হচ্ছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে লাগলো। শেষে ব্যর্থ হয়ে করুণ কণ্ঠে নিলয়কে বলল, প্লিজ ছেড়ে দিন না, আমি আপনাকে প্রমিস করছি আমি আর অমন দুষ্টুমি করবো না। সত্যি আমি তো গুড গার্লের মতো খাওয়াটা কমপ্লিট করলাম। বলুন এবার তো আমায় ছাড়ুন প্লিজ, ছাড়ুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। নিলয় তিথির কথার কোনো জবাব না দিয়ে
তিথির ঘাড়ে নিজের মুখ গুজে দিল। তারপর তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলল, চুপচাপ শুয়ে থাকো তিতু পাখি, বেশি নড়াচড়া করবে না, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিলয়ের এমন কথা শুনে তিথি 440 ভোল্টের শক খেলো। কারণ নিলয় যখন কথাগুলো বলছিল তখন বারবার নিলয়ের ঠোঁট আর তার ঘাড় স্পর্শ করছিল। তিথি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো, কারণ সে বুঝে গিয়েছে নিলয়কে সরানো আর তার পক্ষে সম্ভব নয়। তাই কিছুক্ষণ মনে মনে নিলয়ের নামে হাজারটা গালি দিতে লাগলো। তারপর আস্তে আস্তে নিজেও ঘুমের দেশে পাড়ির রাজ্যে পাড়ি দিল। বিকেলে ঘুম থেকে উঠে তিথি আরো এক দফা অবাক হলো, এমনও কি সম্ভব? তিথি ঘুম থেকে উঠে অবাক হয়ে সামনে সেন্টার টেবিলের দিকে তাকিয়ে আছে। সেন্টার টেবিলের ওপর একটি বড় ট্রে রাখা আছে, আর ট্রের ওপর 20 থেকে 30টা ফ্লেভারের কটন ক্যান্ডি রাখা আছে। একটা বড় রেড কালারের টেডি, যেমনটা তিথি কিনেছিল সেদিন মল থেকে। এছাড়াও তিথির ফেভারিট খাবার যেমন চকলেটস, চিপস, জুস, বিস্কিট ইত্যাদি জিনিসের ট্রে ভর্তি করে রাখা আছে। তিথি এসব দেখে খুশিতে আত্মহারা হয়ে খাট থেকে লাফ দিয়ে সেখানে গেল। সেখান থেকে একটা কটন ক্যান্ডি তুলতেই পাশে দেখলো একটা চিরকুট রাখা আছে। তিথি চিরকুটটা তুলে খুলতেই দেখলো সেখানে বড় বড় করে লেখা আছে, সরি মাই সুইট তিথু পাখি। লেখাটা দেখে তিথি মনের অজান্তেই হেসে ফেলল। তারপর সেখান থেকে একটা রোজ ফ্লেভার কটন ক্যান্ডি তুলে নিয়ে খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ তার নজর গেল দরজার দিকে। নিলয় 2 পকেটে হাত দিয়ে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি নিলয়কে দেখে একটু ভড়কে গেল। তখনই নিলয় এক পা করে এগিয়ে যাচ্ছে তিথির কাছে, এসে দাঁড়ালো আর মুচকি এসে বলল, জিনিসগুলো কি ম্যাডামের পছন্দ হয়েছে? নিলয়ের এমন কথায় তিথি নিলয়ের দিকে একবার তাকিয়ে থেকে মনে মনে বলল, বেটা 1 নম্বরে লুচু, তখন আমার সাথে কি করলো? আবার চিঠি লিখে আমাকে সরি বলা হচ্ছে কেন রে? মুখে সরি বলে কি তোকে পুলিশ ধরে নিয়ে যেত? আমাকে তখন কত কত বকলো, আবার এখন এমন ভাব করছে যেন কিছুই হয়নি। হ্যাঁ, তিথিকে অমন তাকিয়ে থাকতে দেখে নিলয় বাঁকা হেসে তিথিকে বলল। এমনভাবে তাকাবেন না মিস, প্রেমে পড়ে যাবেন। তিথি নিলয়ের কথায় মুখ ভেঙচি দিয়ে বলল, আমাকে কি পাগল কুত্তা কামড়েছে যে আপনার মতো লুচু পোলার প্রেমে পড়বো আমি? তিথির অমন কথায় নিলয় রাগী চোখে তিথির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললা? আমি লুচু? তাহলে তো তোমাকে দেখাতেই হয় আসল লুচু কাকে বলে। এই বলে নিলয় এই তিথির দিকে এগোবে। তিথির সঙ্গে সঙ্গে নিলয়ের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে বলল, না না, আমারও তো দেখার দরকার নেই। তিথির অমন কথায় নিলয় মনে মনে একটু হাসলো, তবে বাইরে তা প্রকাশ করল না। তারপর তিথি ক্যান্ডি খেতে খেতে জোরে জোরে শেফালিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর শেফালি এলে তিথি তাকে বলতে লাগলো, শেফালি, জি আপামনি। তুমি এসব জিনিসপত্র আমার ঘরে রেখে এসো, কিন্তু তুমি মনে রেখো আমি জিনিসগুলো নিচ্ছি বলে এই নয় যে আমি সব ভুলে গিয়েছি। সব কিছু মনে আছে আমার, আমার সাথে কি করা হয়েছিল সবটাই মনে আছে। আমি শুধু এই জিনিসগুলো নিচ্ছি কারণ কেউ কোনো কিছু দিলে ফিরিয়ে দিতে নেই, শুধুমাত্র তার জন্যই আমি নিচ্ছি। তাই বলে এই নয় যে আমি সব কিছু মুখ বুজে সহ্য করব। তিথির এমন কথা শেফালি ফ্যাল ফ্যাল করে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি কি বলছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে নিলয় খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে তিথি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে, কারণ তিথি কথাগুলো বলেছিল নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে। হঠাৎ নিলয়ের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। সে শেফালিকে উদ্দেশ্য করে বলল, শেফালি, তোমার আপা মনে তোমাকে যে কাজটা দিয়েছে তুমি বরং সে কাজটাই করো। আর একটুখানি বাইরে যাও তো, জাস্ট 2 মিনিটের জন্য। আমার তোমার আপা মনের সাথে কিছু কথা আছে। শেফালি নিলয়ের কথা শুনে যেই ঘর থেকে বেরোবে অমনি তিথি চিৎকার করে বলে উঠল, শেফালি, তোমাকে আমি যে কাজটা বলেছি আগে সেই কাজটা করো, তারপর অন্যজনের কাজ করবে। আর আমি এখন আমার ঘরে যাচ্ছি, তুমি জিনিসগুলো নিয়ে এসো। তারপর শেফালিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ তিথি ভালো করেই জানে নিলয় তাকে একা ফেলে কি কি করতে পারে। তিথির এমন কাণ্ড দেখে নিলয় শব্দ করে হেসে উঠল
আর শেফালি তো আহাম্মকের মতো একবার তিথির যাওয়ার পানে চেয়ে আছে আর একবার নিলয়ের দিকে তাকিয়ে আছে। তারপর সব খাবারগুলো তিথির রুমে দিয়ে আসলো। রাতে নিলয় খাবার টেবিলে এসে দেখলো তিথি নেই। শেফালিকে জিজ্ঞেস করতে শেফালি বলল তিথি আজকে খাবে না বলেছে। নিলয় আর কিছু না বলে এক প্লেট খাবার নিয়ে তিথির রুমের দিকে এগিয়ে গেল। তিথির রুমে গিয়ে দেখলো তিথি খাটে বসে বসে চিপস খাচ্ছে আর টিভিতে ডোরেমন কার্টুন দেখছে। নিলয় খাবারটা টেবিলে রেখে তিথির পাশে গিয়ে বসলো, কিন্তু তাতে তিথির খেয়ালই সে তো টিভিতে দেখতে ব্যস্ত। নিলয় খাট থেকে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিল। টিভিটা অফ হতেই তিথি পাশে তাকাতেই নিলয়কে দেখে জোরে চিৎকার করে দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে তিথির মুখ চেপে ধরল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, এত জোরে চেঁচানোর কি আছে? আমি বাঘ না ভাল্লুক? আর তুমি ডিনার করনি কেন? ডিনার না করে এত রাতে তুমি এসব উল্টোপাল্টা জিনিস খাচ্ছ? তিথি কিছু বলতে পারছে না, শুধু করছে। তিথিকে অমন করতে দেখে নিলয় তিথির মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। হাতটা সরিয়ে নিতেই তিথি একটা জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল, এভাবে কেউ মুখ চেপে ধরে নাকি? নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি। তুমি এসব কথা রেখে আগে আমাকে বলো, ডিনার করনি কেন? আসলে আজকে ডিনার করতে ইচ্ছে করছিল না, তাই। তিথির কথা শুনে নিলয় ধমক দিয়ে উঠল। তারপর, তা করবে না কেন? এসব উল্টোপাল্টা জিনিস খেলে কারিবি ডিনার করতে ইচ্ছে করে। চুপচাপ ফ্রেশ হয়ে সোফায় গিয়ে বসো। তিথির নিলয়ের কথায় কিছুটা কেঁপে উঠল। নিলয়কে কিছু বলতে যাবেই তার আগেই নিলয় বলে উঠল, নো মোর ওয়ার্ডস। আমি এখন তোমার কোনো কথাই শুনতে চাই না। চুপচাপ ফ্রেশ হয়ে বসো। তিথি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সে বুঝতে পেরেছে নিলয় তার উপর খুব রেগে আছে ডিনার না করাতে। ফ্রেশ হয়ে এসে দেখলো নিলয় সোফায় বসে আছে। তিথি আর কিছু না বলে নিলয়ের পাশে সোফায় গিয়ে বসলো। নিলয় প্লেটটা তুলে নিজের হাতে এক লোকমা খাবার তিথির মুখের সামনে ধরতেই তিথি বলে উঠল, আমায় দিন, আমি নিজের হাতে খেতে পারবো। নিলয় তিথির কথা শুনে তিথির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সেটা আমিও জানি তুমি নিজের হাতে খেতে পারবে, কিন্তু আমি তোমাকে খাইয়ে দেবো এখন। নাও, হা করো। তিথি মাথা নিচু করে বলে উঠল। আমি পারবো। নিলয় এবার চেঁচিয়ে উঠল, চুপচাপ হা করতে বলেছে, হা করো, নইলে তোমার কি অবস্থা করবো তা তোমার ধারণার বাইরে। নিলয়ের কথায় তিথির সঙ্গে সঙ্গে হা করে নিল। অন্তত আজকের সকালের ঘটনার পর থেকে তিথির বুঝতে বাকি নেই যে নিলয় চাইলেই কি করতে পারে। নিলয় তিথিকে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর তিথির মুখ ধুয়ে তিথিকে খাটে শুয়ে দিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে লাইট নিভিয়ে চলে গেল। নিলয়ের চলে যাওয়ার পর তিথি মনে মনে ভাবছে, আজকে সকাল থেকে কি হচ্ছে? বেটা লুচুর মতো এর মতিগতি তো আমার ভালো লাগছে না। এবার থেকে সাবধানে থাকতে হবে। যখন তখন আমাকে কিছু মিছু করে যদি আবার কালাহাতি কোথাকার। মেয়ে দেখলে লুচ্চামো করার জন্য মনটা ছটফট করে, বুইড়া খাটাস একটা। না তিথি, এবার থেকে তোকে সাবধানে চলতে হবে। এরপর আরও কিছু গালি দিয়ে তিথি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিলয় তিথিকে নিজের রুমে ডাকলো। রুমে ঢোকার পর নিলয় তাকে তার জন্য এক কাপ কফি বানাতে বলল। তিথি নিলয়ের দিকে তাকিয়ে বলল, আপনার কফি তো প্রতিদিন শেফালি নিয়ে আসে, তবে আজ আমি কেন আনবো? নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। এখন থেকে তুমি আমার জন্য প্রতিদিন কফি আনবে, যতদিন তুমি এখানে আছো ততদিন পর্যন্ত। মনে থাকে যেন। আর যদি অন্য কেউ নিয়ে এসছে তো তোমার কপালে দুঃখ আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তিথি নিলয়ের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিয়ে নিচে চলে গেল কফি আনতে। কিছুক্ষণ পর নিলয়ের হাতে কফির মগটা ধরিয়ে তিথি যেই বেরিয়ে আসবে, তখনই নিলয় তিথির হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি যেতে বলেছি? আমার থেকে বলে আমার খুব শখ না তোমার, তাই না? না, আসলে আমি ভেবেছি আপনার আর কোনো দরকার নেই, তাই আমি। আর কিছু বলতে না দিয়ে নিলয় বলল, তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। এবার থেকে প্রতিদিন আমি অফিস যাবার আগে তোমাকে যেন আমার রুমে দেখতে পাই। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কথা নড়চড় যেন না হয়। বুঝতে পেরেছো? নাও, এখন আমার টাইটা বেঁধে দাও তো, জলদি। নিলয়ের কথায় তিথি এবার রেগে গেল। এতক্ষণ ধরে নিলয়ের ভয়ে
সে কিছু বলছিল না। এবার সে মনে মনে কিছুটা সাহস নিয়ে বলল, এই আমি আপনার বউ নাকি যে আমাকে দিয়ে তখন তখন থেকে সব কাজ করিয়ে যাচ্ছেন আপনি? নিলয় তিথির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হতে কতক্ষণ? মানে? অত কিছু তোমার এখন না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি টাইটা বেঁধে দাও, দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না, নিজেরটা নিজেই বেঁধে নিন। কি বললে তুমি? বললাম আমি পারবো না। আপনার কিছু করার থাকলে আপনি তা করে নিতে পারেন, আই ডোন্ট কেয়ার। রেগে বলল। এই বলে তিথি যেই বেরিয়ে আসতে যাবে অমনি নিলয় তিথির হাত ধরে হ্যাঁচকে টানে নিজের কাছে নিয়ে আসলো। তারপর দু হাতে তিথির কোমর জড়িয়ে তিথিকে একদম নিজের কাছে নিয়ে আসলো। তিথি ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। তা দেখে নিলয় আরো রেগে যায়। এক হাতে তিথির কোমরে কিছুটা চাপ দিতে তিথি কেঁপে ওঠে। নিলয়ের হাত নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, তাও নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এটা দেখে নিলয় প্রচণ্ড পরিমাণে রেগে গেল। এক হাতে তিথির পেছনের চুলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আর এক হাতে তিথির কোমরটাকে জড়িয়ে ধরে। তারপর নিজের ঠোঁট দিয়ে তিথির ঠোঁট চেপে ধরে। কোমরে এক হাত দিয়ে স্লাইড করতে করতে তিথির ঠোঁট লিক করতে লাগলো রুটলিভাবে। যতক্ষণ না তিথি শান্ত হলো ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর তিথিকে ছেড়ে দিয়ে তিথির গালে নিজের 2 হাত রেখে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তা দেখে নিলয় বাঁকা হেসে বলতে লাগলো, দেখলো তো তিতু পাখি, আমি কি করতে পারি তোমার সাথে? ইউ হ্যাভ নো আইডিয়া। এতদিন কিচ্ছু বলনি বলে ভেবো না নিলয় চৌধুরী কিছু বলতে পারে না। আমি শুধু এতদিন দেখছিলাম তুমি কে কি করতে পারো। নাও তুমি এবার দেখবে নিলয় চৌধুরী কে কি করতে পারে। এখন থেকে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে, নইলে এখন যেটা হলো সেটা বারবার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো চুপচাপ যা বলছে তাই করো, টাইটা বাঁধো। তিথি নিলয়ের দিকে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে কাঁপা কাঁপা হাতে নিলয়ের টাই বেঁধে দিল। নিলয় যাওয়ার সময় তিথি কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাসায় থাকবে, নিজের খেয়াল রাখবে, আর দুপুরের লাঞ্চ টাইম মতো করবে। ওকে, বাই। এই বলে নিলয় অফিসে চলে গেল। আর তিথি নিলয়ের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেল। এইভাবে প্রতিদিন অফিসে যাবার আগে নিলয়ের জন্য কফি নিয়ে আসা, টাই বেঁধে দেওয়া, সব কাজ তিথিকেই করে দিতে হতো। তারপর রাতে তিথিকে নিজের হাতে খাওয়ানো, মাঝে মাঝে রাতে তিথির সাথে ছাদে গিয়ে চন্দ্রবিলাস করা। প্রতিদিন অফিসে যাওয়ার আগে এবং তিথির ঘুমানোর আগে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দেওয়ার মধ্য দিয়ে 7টা দিন অতিক্রান্ত হয়ে গেল। তিথি আর সবার সাথে দুষ্টুমি করতে পারলেও ওই দিনের পর থেকে নিলয়ের সামনে আর কোনো রকম দুষ্টুমি করার সুযোগ পায়নি। তবে মাঝে মধ্যে নিলয়কে জব্দ করার চেষ্টা একেবারেই করেনি তা নয়। এই তো সেদিনই নিলয় এর অফিসে যাওয়ার আগে নিলয় গাড়ির চাকার হাওয়া লিক করে দিয়েছিল আর সব দোষ ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। সেদিন ড্রাইভারকে কি বোকাটাই নাই খেতে হলো নিলয়ের কাছ থেকে। এইভাবে হাসি রোম্যান্সের মধ্য দিয়ে 7টা দিন কেটে গেল। তিথি আজ চলে যাবে, তাই নিলয়ের মন খারাপ সকাল থেকেই। আজ সে অফিসে যাবে না, তিথিকে ছাড়তে তাদের বাড়ি যাবে। আর তিথি তো সকাল থেকে লুঙ্গি ডান্স দিচ্ছে, আজ সে এই জেলখানা থেকে মুক্তি পাবে। তিথি খুশিতে গদগদ হয়ে নিজের জামা কাপড় গোছাতে লাগলো। তিথি বাড়িতে এসেছিল খালি হাতে, আর এখন এক ট্রলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিজের সাথে। নিলয়ের দেয়া 4টে বড় বড় টেডি, জামা কাপড়, তিথির পছন্দের খাবার। কাল রাতে নিলয়কে বলে মামির জন্য একটা সোয়েটারও আনিয়ে নিয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। আর মিশু কেউ ফোন করে জানিয়ে দিয়েছে যে কেউ তাকে ফোন করলে সে যেন বলে যে তারা আজই বাড়ি ফিরবে। এর মধ্যে একবার মামি মিতুকে ফোন করে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। মিতু প্রত্যেকবার বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তা কাটিয়ে দিয়েছে। আজ তিথি তার বাড়ি যাবে, একথা ভেবে তিথি খুব খুশি হচ্ছে।
তার সাথে একটু মন খারাপও হচ্ছে। যতই হোক এতদিন সে এ বাড়িতে ছিল। তিথি এ বাড়ির সবাইকে খুব মিস করবে। হয়তো কখনো কোনো এক সময় নিজের মনের অজান্তেই নিলয়কেও মিস করবে। লোকটা যতই লুচু রাগী বদমেজাজি লোক হোক না কেন, সে তো এতদিন তাকে নিজ দায়িত্বে এই বাড়িতে রেখেছিল। যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে। অন্য কিডন্যাপার হলেও কি তাকে নিলয়ের মতন এভাবেই যত্ন করত? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। এসব কথা ভাবতে ভাবতে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর নিলয় তিথির রুমে এসে দেখে তিথি নিজের জিনিসপত্র গোছাচ্ছে। নিলয় তিথির কাছে গিয়ে তিথিকে জিজ্ঞেস করলো, তোমার সব কিছু গোছানো হয়ে গেছে, তুমি কি রেডি? আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তিথি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল। হ্যাঁ, আমার সব রেডি হয়ে গেছে। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর তিথিকে বলল, তুমি নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। জি। তিথি আরও একবার রুমের সবকিছুতে নিজের হাতের স্পর্শ দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেফালি, রামু চাচা, রাফিক চাচা, মালি সবাইকে বিদায় জানিয়ে এলো। তিথির যাওয়াতে সবারই মন খারাপ। এতদিন তিনি কতই না দুষ্টুমি করেছে, তাদের সাথে ঝগড়া করেছে, হেসেছে, খেলেছে। আর আজ তিথি তাদের কাছ থেকে চলে যাচ্ছে, আবার আসবে কি কেউ জানে না। প্রত্যেকেরই চোখ ছলছল করছে, এমনকি তিথির নিজেরও। আর নিলয় তো অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। তিথি যাবার সময় রামু চাচার গাল নিজের এক হাত দিয়ে চেপে ধরে বলল, এই যে বুড়া আমার ড্রেস তো ভুলভাল এনেছিলে, ঠিক আছে, কিন্তু অন্য কারো ড্রেস আবার এরকম ভুলভাল করে আনুন না যেন আবার। সবাই কিন্তু আবার আমার মতো ভালো হবে না। তারপর শেফালির দিকে তাকিয়ে বলল, এই যে ভিতর ডিব্বা, আমাকে তো ফাঁসিয়ে দিয়েছিলে তোমার স্যারের কাছে চাকরি হারানোর ভয়ে। আমি যদি কোনোদিন শুনেছি তুমি অন্য কারোর সাথেও এমন করেছো, তাহলে তোমার খবর করে ছেড়ে দেবো, আমি বলে দিলাম। তারপর রফিক চাচার দিকে তাকিয়ে নিজের দুই হাতে নিজের কান ধরে বলল, সরি, এখানে সব থেকে বেশি আমি তোমাকেই জ্বালিয়েছি। তুমি যতবার ফুল তুলতে নিষেধ করেছো আমি ততবারই ফুল তুলেছি। ফুল তুলতে নিষেধ করেছিলে বলে তোমার জামার ভেতর লাল পিঁপড়াও ঢুকিয়ে দিয়েছিলাম আমি। কথাগুলো মজার ছলে তিথি সবাইকে বলেছিল যাতে সবাই একটু হাসে, কিন্তু হাসার পরিবর্তে সবাইয়ের চোখে কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিথি নিজেকে সামলে নিল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে নিলয়ের দিকে তাকাতেই তিথি ঘাবড়িয়ে গেল। নিলয়ের চোখ লাল টকটকে হয়ে গেছে, ফর্সার চেহারায় রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে মনের বেদনাকে লুকানোর ব্যর্থ চেষ্টা। কিন্তু তিথির মতো গাধি পৃথিবীতে মনে হয় অনলি ওয়ান পিসই তৈরি হয়েছে। নিলয়কে দেখে তিথি জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার কি রোদে অ্যালার্জি আছে? না মানে আপনার চোখ মুখ লাল হয়ে আছে তাই আর কি। আপনি সানস্ক্রিন ইউজ করেন, মানে করতে পারেন, আম, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। তিথিকে দেখে নিলয়ের মনে হচ্ছে এক্ষুনি তাকে গুনে গুনে 3-4টে থাপ্পড় মারতে। তার বিরহে নিলয়ের যায় যায় অবস্থা, অনেক কষ্ট নিজেকে সামলাচ্ছে। আর তার উপর তিথির এমন জোকার মার্কা উদ্ভট প্রশ্ন। এখন নিলয়ের নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। কেন সে এমন পিচ্চি মেয়েকে ভালোবাসতে গেল? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ে গেছিল নাকি? নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ড্রাইভ করাতে কনসেন্ট্রেট করলো। আধা ঘন্টার মধ্যে তিথিদের বাড়ির অনেকটা সামনে তারা পৌঁছে গেল। আর একটু সামনে যেতে তিথি চিৎকার দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে জোরে ব্রেক মারল। তারপর তিথির দিকে তাকাতেই তিথি বলল, আসলে বাড়ির লোক জানে আমি মিতুর সাথে ঘুরতে গিয়েছি। আপনি যদি বাড়িতে যান তাহলে বাড়ির লোক সব জেনে যাবে। তাই আপনি আমাকে এখানেই নামিয়ে দিন, আমি একা চলে যেতে পারবো। এই তো সামনেই আমার বাড়ি। তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর সব সত্যি কথাও তাদেরকে জানিয়ে আসবো। সত্যি কথাটা তাদের জানা প্রয়োজন। প্লিজ এমন করবেন না, বাড়িতে জানলে সবাই অনেক কষ্ট পাবে। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থেকে বলল, ওকে, বাট আমি তোমার পিছিয়ে পিছিয়ে তোমার বাড়ি পর্যন্ত যাব। তুমি তোমার বাড়িতে ঢুকে গেলে তবে আমি ব্যাক করব। রাজি? তিথি কিছু একটা ভেবে বলল, ওকে ঠিক আছে, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে আসবেন যাতে কেউ সন্দেহ না করে। ওকে, হুম। তাহলে আসছি আমি। আপনি আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে? টাটা।
বলে গাড়ি থেকে বেরোতে নিলে তিথি নিজের হাতে একটা টান অনুভব করলো। পেছনে ফিরে তাকাতে দেখলো নিলয় তার এক হাত টেনে ধরে আছে আর মাথাটা ড্রাইভিং সিটের উপর রেখে এক হাত কপালের উপর রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর নিলয় চোখ খুলে তিথিকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নিজের বাম হাতে তিথির কোমরের সাথে পেঁচিয়ে নিল আর ডান হাতে তিথির সামনে থাকা ছোট্ট ছোট চুলগুলোকে কানের পেছনে গুজে দিল। তারপর তিথির গালে হাতে রেখে শান্ত কণ্ঠে বলতে লাগলো, তিতু পাখি, নিজের খেয়াল রাখবে, সময় মতো ডিনার করবে, আর খবরদার রাতে উল্টাপাল্টা জিনিস খাবে না। ডিনার না করে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে, দুষ্টামি করবে তবে কম, ঠিক আছে? আচ্ছা তিতু পাখি, তোমার আমার কথা মনে পড়বে না? আমার জন্য কষ্ট হবে না? জানো তিতু পাখি, আমার না এই জায়গাটা আজ প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছে আমার কোনো প্রিয় জিনিস আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তুমি তো পিচ্ছি কেন তিতু পাখি? একটু কি বুঝবে না আমার কষ্টটা? কথাগুলো বলতে বলতে নিলয়ের গলা বারবার কেঁপে উঠছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার তিথিকে বলল, কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি আজ বাড়ি যাচ্ছ তাই বলে আমার কাছ থেকে সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাচ্ছ, তা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দিনের কোনো এক মুহূর্তে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু নিলয় চৌধুরী দিনের 24 ঘন্টায় তোমার পাশে থাকবে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে মিশছো, সব খবর আমার কাছে টাইমটা চলে আসবে। সো বি কেয়ারফুল তিথু। ছেলে বন্ধুদের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলবে না, আর নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? নিলয়ের এমন কথা শুনে তিথি ফ্যাল ফ্যাল চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আর নিলয় তো তার মায়াপরীকে দেখতে ব্যস্ত, আবার কবে দেখা পাবে তার কোনো ঠিক নেই। আর কিছু না ভেবে নিলয় তিথির কপালে গভীর উষ্ণ ভালোবাসার পরশ একে দিয়ে তিথিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল নিজের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তিথির গালে নিজের হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? জি জি। তারপর তিথির গাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার দিকে হাঁটা দিল। আর নিলয় তিথির পিছু পিছু তিথির বাসা পর্যন্ত তিথিকে এগিয়ে দিল আর সাথে তিথির বাসাটাও চিনে নিল। তারপর তিথি বাসায় ঢুকে গেল। তিথি আবার নিজের গাড়িতে বসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ 3 দিন হলো তিথি তার বাসায় এসেছে। তিথি ফিরে আসায় বাসাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। সারাদিন মামা আর ভাইয়ের সাথে দুষ্টুমি করে আর মিতুর সাথে ফোনে কথা বলে তার দিন অতিক্রম করেছে। আর নিলয়ের কাছে এই 3টে দিন যেন 3টে বছরের সমান মনে হয়েছে। সারাদিন তিথির ছবিটার দিকে তাকিয়ে নিজের সময় অতিক্রান্ত করেছে। 3টা দিন সে তিথির মুখ দেখেনি সামনে থেকে, তিথির গলা শোনেনি, তিথির বাচ্চা বাচ্চা কথাগুলোকে খুব মিস করেছে নিলয়। তবে বেশিক্ষণ তাকে এসব কিছু সহ্য করতে হবে না। নিলয় ঠিক করে ফেলেছে তাকে কি করতে হবে। নিলয় মনে মনে ভাবছে, অনেক জ্বালিয়েছো তুমি আমাকে তিতু পাখি। নাও ইটস মাই টার্ন, সো বি রেডি ফর দিস। তারপর নিলয় ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর ফোন রিসিভ করার পর নিলয় তাকে বলল। কাজটা হয়েছে? অপর পাশে ব্যক্তিটি কি বলল তা শোনা গেল না। তারপরে নিলয় ফোনটা রেখে দিল। নিলয় ফোনটা রাখার পর বাঁকা হেসে বলল, এবার কোথায় বলাবে পড়ি? তোমাকে যে আমার কাছে ধরা দিতেই হবে, কারণ তোমাকে আমার প্রয়োজন। এদিকে তিথির মামি তিথির আনা সোয়েটারটা পরে বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে আর তিথি নাচতে নাচতে তার ছবি তুলেছে। তিথির মামা চেয়ারে বসে তার তেল চিটচিটে টাকলা মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছে এক হাতে, আর আরেক হাতে ছোট্ট হাত পাখা দিয়ে নিজেকে হাওয়া করতে করতে তিথি এবং তিথির মামির কাণ্ড কারখানাগুলো দেখছে। তিথি বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার মামার তাকে আইস ব্যাগটাও থাকে, শুধুমাত্র রাতের শোবার টাইমটা বাদ দিয়ে। কারণ বাড়িতে থাকাকালীন তিথি সে সমস্ত কাণ্ড করে তা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। অথচ তিনি কিছু বলতে পারেন না। তার গুণধরী একমাত্র বউটার তাকে তো সবসময় ঝাঁঝালো গলায় বিদ্রুপ করে বলে, বলেছি তো বাসর রাতে আমাকে নিয়ে প্যারিস ঘুরতে যাবে হানিমুনে। তা আজ তো দেখতে দেখতে 27টা বছর কেটে গেল। প্যারিসে যাওয়ার টিকিট তো চোখে
দেখা দেখলাম না। এখন তো ছেলে মেয়েদের সময় হয়ে এসেছে হানিমুনে যাওয়ার। তা কবে হানিমুনে নিয়ে যাবে আমাকে শুনি। ব্যাস এই একটা কথায় তিথির মামার মুখে টেপ দেওয়ার জন্য যথেষ্ট। মাঝে মাঝে তার মনে হয় সংসার জীবন ত্যাগ করে অনেক দূরে কোথাও চলে যেত। কোন কুক্ষণে যে বাসর রাতে তার বউকে কথা দিয়েছিল যে সে তাকে হানিমুনে প্যারিস ঘুরতে যাবে, তা কেবল উপরওয়ালাই জানে। যত সব। তিথির মামা অনেকক্ষণ ধরেই মামির ভাগ্নির লোকাল ড্রামা দেখছিল চুপ করে, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল। আচ্ছা, তোমাদের কি মিনিমাম কমন সেন্স বলতে কিছু নেই? এই গরমে কেউ এরকম সোয়েটার পরে সংসেজে ফটো তোলে নাকি? যত সব জোকার এসে আমার বাড়িতেই জুটেছে। মামার এমন কথায় মামি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, কি বললা তুমি? আমি সং? আয়নার সামনে গিয়ে নিজেকে একবার ভালো করে দেখে এসো, কে সং আর কে জোকার তা তুমি নিজেই বুঝতে পারবে। তিথি তার মামিকে আর একটু খ্যাপানোর জন্য বলে উঠল, আরে মামি, বুঝছো না কেন? মামা তোমার গ্ল্যামার দেখে হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তা আর বলতে, কেউ তো আর ওই চকচকে মাথার জন্য ফিরেও তাকায় না ওর দিকে, তাই আমার রূপ দেখে হিংসে হচ্ছে। কারেক্ট, একদম ঠিক বলেছো মামি। কি তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি না আমার বউ, শেষ পর্যন্ত আমার মাথাটাকেও রেহাই দিলা না তোমার মামি ভাগ্নি। তিথির মামি একবার মামার দিকে তাকিয়ে ভেংচি কেটে আবার নিজের পোজ দেওয়ায় মনোযোগী হলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মামা গিয়ে দরজাটা খুলে সামনে তাকিয়ে দেখলেন একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে। কাকে চাই? আমি তিথির মামা, আমার কাছে দিন, আমি ওকে পার্সেলটা দিয়ে দেব। তিথির মামা পার্সেলটা নিয়ে ঘরে ঢুকে তিথির হাতে পার্সেলটা দিলেন। তিথি পার্সেলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবছে এই সময় তার জন্য পার্সেলটা পাঠাতে পারে কে। আর কিছু না ভেবে পার্সেলটা নিয়ে উপরে চলে গেল। পার্সেলটা খুলতে তিথি অবাক হয়ে গেল, কারণ পার্সেলের ভেতরে একটা দামি স্মার্টফোন রাখা। তিথি স্মার্টফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলো। তিথি কিছুতেই বুঝতে পারছেন না যে এত দামি স্মার্টফোন তাকে কে দিতে পারে। হঠাৎ তিথির নজর গেল পার্সেলটির মধ্যে থাকা একটা সাদা খামের ওপর। সাদা খামটা তুলতে দেখলো যে সেটা একটা চিঠি। তিথি চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় আমার পিচ্ছি পড়ি, কেমন আছে আমার পিচ্ছি পাখিটা? আমাকে কি তার মনে পড়ে? আমার তো মনে হয় একদমই ভুলে গেছে সে আমাকে। কিন্তু সে কি জানে তার বিরহে আমি জল ছাড়া মাছের মতো প্রতিটা মুহূর্তে ছটফট করছে। সে তো চলে গেছে, তার সাথে চুরি করে নিয়ে গেছে আমার জীবনের রং আর ছন্দ। সে কি জানে এই 3টা দিন আমার কাছে 3টি বছরের মতো মনে হয়েছে। প্রতিটা মুহূর্তে তার মায়াময় মুখের কোণে সবসময় ঝরে থাকা তার সে মন করা হাসে আর তার মিষ্টি দুষ্টমিগুলোকে যে আমি খুব মিস করছি। পাগলিটাকে জানে যে তার অস্তিত্ব আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে? না, সেসব কিছুই জানে না। সে তো একটা বাচ্চা মেয়ে। ভেবেছে, শোনো দেখো, তুমি অবুঝ হতে পারো, কিন্তু আমিও তো অবুঝ নয়, বুঝেছ? আমি আর পারছি না তোমার বিরহ মেনে নিতে, তাই এই ফোনটা পাঠাচ্ছি, যাতে তোমার মিষ্টি গলার সুর শুনে কিছুটা হলেও আমার হৃদয়কে ভোলাতে পারি। আর খবরদার, ফোনটা ভুলেও কাউকে দেবে না। আর ফোনটা নতুন সিম লাগানো আছে। রাতে আমি ফোন করব, ফোনটার সাথে সাথে যেন রিসিভ করা হয়, বুঝছো? নইলে তোমার খবর আছে। এতে তোমার বিরহে পাগল প্রেমিক। তিথি চিঠিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে তাকে কে এই চিঠি এবং ফোন পাঠাতে পারে। তিথি চিঠিটা পড়ে নিজের অজান্তেই তিথি হেসে ফেলল। অবশ্যই ফোনটা পেয়ে সে খুশি হয়েছে। তার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সুযোগ ফোন কেনার, কিন্তু মামা তাকে বলেছিল এইচএসসি এক্সাম দেওয়ার পরেই তাকে ফোন কিনে দিবে। কিন্তু এখন ফোনটাকে লুকিয়ে রাখতে হবে, নয়তো কেউ দেখে ফেললেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তিথি ফোনটা খুলতেই দেখলো ফোনে আগে থেকে সিম দেওয়া আছে এবং ওয়ালপেপারে নিলয় এবং তিথির একটা ছবি সেট করা আছে। তিথির ছবিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেও জানে না যে কখন ছবিটা তোলা হয়েছিল। সেদিন রেস্টুরেন্টে নিলয় এবং তিথি যখন বসেছিল তখনকার ছবি এটা।
এইবারে তিথি পুরোপুরি নিশ্চিন্ত হলো যে এটা নিলয়েরই কাজ। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। তিথি মেসেজটা ওপেন করতে দেখলো সেখানে লেখা আছে, রাত 10টায় ফোন করব। ফোনটা যেন প্রথমবার রিসিভ করা হয়, নাইলে খবর আছে। তিথি মেসেজটা দেখে মনে মনে বলল, ঘরে এসেও শান্তি পাবো না। বলে ফোনটা বালিশের তলায় রেখে দিয়ে চিঠি এবং বক্সটা আলমারিতে ঢুকিয়ে রাখলো। তিথি রাতে ডিনার করে যখন ঘরে ঢুকলো তখন দেখলো অলরেডি 10টা 10 বেজে গিয়েছে। সঙ্গে সঙ্গে বালিশের নিচ থেকে ফোনটা তুলে চেক করতে দেখলো নিলয়ের 10+ মিস কল। যেই কল ব্যাক করতে যাবে তখন ফোনটা বেজে উঠলো। তিথি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নিলয় চেঁচিয়ে বলে উঠলো, কোন কাজে ব্যস্ত ছিলেন শুনি? যে আমার ফোনটা ধরার সময় পেল না? কি হলো, কথা বলছো না কেন? স্পিক আপ ড্যামেট। নিলয়ের অমন চিৎকারে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে ডিনার করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। তিথির জবাব শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে উঠল, কতদিন তোমার গলার আওয়াজ শুনিনি। কেমন আছে দিতে পাখি? জি জি ভালো, আপনি কেমন আছেন? যেমনটা তুমি রেখে গিয়েছ ঠিক তেমনটাই আছে। মানে? মানে আর এখনো যদি না বুঝতে পারো তবে আর কবে বুঝবে? বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার বলল, তবে আর চিন্তা করতে হবে না, এবার থেকে আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব। কি শিখিয়ে দিবেন? এই যে প্রেম ভালোবাসা কিভাবে করতে হয়। কি সব যা তা বলছেন আপনি? এখন এসব কথা ছাড়ো, আগে বলো তো কাল তুমি স্কুলে যাবে? কেন? নিলয় রাগী সুরে বলে উঠল, যেটা বলেছি তার উত্তর দাও। যাবে? হ্যাঁ অথবা না। যাব। গুড। স্কুল ছুটি হওয়ার পর গেটের সামনে দাঁড়াবে, আমি তোমাকে নিতে আসবো। আর কোথাও যাওয়ার চেষ্টা করবে না, নইলে আমার থেকে খারাপ আর কি হবে না, বুঝেছ? হোয়াট ইজ সে? নিলয়ের কথা শুনে তিথি অবাক হয়ে নিলয়কে জিজ্ঞাসা করলো, মানে কি যা তা বলছেন আপনি? আমাকে নিতে আসবেন মানে? চুপচাপ যা বলছে তাই করো, বেশি কথা আমার পছন্দ না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর কালকে সময় মতন পৌঁছে যাব। যদি তোমাকে না পেয়েছি তো তোমার বাসা চলে আসবো। সো বি কেয়ারফুল। ওকে, বাই, গুড নাইট। বলেই ফোনটা রেখে দিল। এদিকে তিথির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে, আর পুরো ঘর এ মাথা থেকে ও মাথা হাঁটছে আর বিড়বিড় করে বলছে, এই উগান্ডাটা আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না। পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল যে দেখে দেখে আমাকেই ভালোবাসতে হলো? আচ্ছা, সে কি আমায় সত্যিই ভালোবাসে? উফ, আমি আর টেনশন নিতে পারছি না। একটা বাচ্চা মানুষকে পেয়ে এত জালিম আল্লাহ কিছুতেই সহ্য করবে না। দেখিস তোর কি হাল হয়, তোর বউ বাসরাতে তোকে ডিভোর্স দিয়ে দেবে। উফ তিথি, কি হবে রে তোর? তুই তো এবার পাগল হয়ে যাবি। না না তিথি, এসব কথা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়তো। কাল যদি স্কুলে যেতে না পারিস তাহলে ওই কালা কুমির তোর বাসায় শিওর চলে আসবে। ওই গন্ডারটা পারে না এমন কোনো কাজ নেই, তুই বরং ঘুমিয়ে পড়। এই বলে তিথি ঘাটে গিয়ে শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিল। সকাল 10টায় ব্রেকফাস্ট করে মিতুর সাথে তিথি স্কুলে চলে গেল। প্রতিদিন তিথির ভাইয়া তাকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আজ তিথি আর তার ভাইয়াকে আসতে বারণ করে দিয়েছে শুধুমাত্র নিলয়ের জন্য, কারণ নিলয় তাকে নিতে আসবে বলেছে। এদিকে তিথি বারণ করেছে বলে তিথির ভাইয়া তাকে নিতে আসবে না, এটা শুনে মিতু মন খারাপ করে তিথির সাথে কথা বলছে না। মিতু যে মনে মনে তিথির ভাইয়াকে পছন্দ করে তা একমাত্র তিথিই জানে, কারণ তিথি আর মিতু ছোটবেলা থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড। কেউ কারোর কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখে না। সপ্তাহে অন্তত একবার হলেও মিতু তিথির বাড়ি যায় তিথির সাথে কথা বলার অজুহাতে, শুধুমাত্র তিথির ভাইয়া আশফিকে এক পলক দেখার জন্য। এই নিয়ে তিথি যে কতবার মিতুকে জ্বালিয়েছে তার কোনো হিসাব নেই। তিথি বুঝতে পারে মিতু মনে মনে তার ভাইয়াকে ভালোবাসে, কিন্তু আশফি তো এইসব ভালোবাসা টালোবাসা বিশ্বাস করে না, তাই কোনো দিনও সে এই সবের দিকে ফিরেও তাকায়নি। কিন্তু মিতু হেরে যাওয়ার মেয়ে নয়। সে মনে মনে ঠিক করে নিয়েছে যদি বিয়ে করতে হয় তাহলে একমাত্র আশফিকেই করবে, নয়তো কাউকে নয়। অনেকবার সে তার মনের কথাগুলো আশফিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু আশফির কাছে গেলে তার সব গুলিয়ে যায়। তাই আজ পর্যন্ত তার মনের কথাগুলো
সে তাকে বলতে পারেনি। তিথি 7 থেকে 8 দিন বাড়িতে ছিল না বলে সব থেকে বেশি কষ্ট মিতু পেয়েছিল, কারণ সে আশফিকে 7 থেকে 8 দিন দেখেনি। তাই সে ভেবেছিল আজ তাকে দেখবে, কিন্তু তার আশায় এক বালতি জল ঢেলে দিল তিথি। আর তাই সে তিথির সাথে কথা বলছে না। পুরো ক্লাসে তার সাথে কথা বলেনি। তিথি অনেকবার চেষ্টা করেছে কিন্তু তাও বলেনি। শেষে তিথি নিলয়ের ব্যাপারে সবকিছু খুলে বলতে মিতু তিথির সাথে কথা বলেছে। কাল স্কুল ছুটি থাকবে, তাই তিথি মিতুকে দুপুরে তাদের বাসায় আসতে বলল, কারণ কাল আশফিও বাড়িতে থাকবে। এতে মিতু খুশিতে তিথিকে জড়িয়ে ধরলো। বিকেল 4:30-র সময় স্কুল ছুটি হলো। স্কুল ছুটির পর মিতু তিথির জন্য দাঁড়াতে চেয়েছিল, কিন্তু তিথি তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর নিলয়ের কথা মতো তিথি গেটের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে এলো নিলয়। তিথি নিলয়ের দিকে একবার তাকালো। ব্রাউন কালারের ফুল হাতার শার্টের হাতা কোণী পর্যন্ত গোটানো, হোয়াইট কালারের জিন্সের প্যান্ট, চোখে একটা সানগ্লাস, সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে যাচ্ছে বারবার। এক কথায় নিলয়কে অসাধারণ লাগছে। তিথি নিজের অজান্তেই বারবার নিলয়ের দিকে আর চোখে তাকাচ্ছে। আর এদিকে নিলয় এক দৃষ্টিতে তার মায়াপরীর দিকে তাকিয়ে আছে। সাদা কামিজের উপর সবুজ ওড়না ভাঁজ করে দুদিকে সেফটি পিন দিয়ে লাগানো, দুই দিকে বেনুনি করে চুল বাঁধা, আর কাঁধে একটা ব্যাগ। পুরো পিচ্চি পরি লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। নিলয়ের অমন তাকানো দেখে তিথি নিলয়কে বলল, কি বলে তাড়াতাড়ি বলুন, আমায় এক্ষুনি যেতে হবে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙল। তারপর তিথিকে আর কিছু বলতে না দিয়ে তিথির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে তিথির পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে তিথি মুখ ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। তার কারণটা হলো নিলয়। কিছুক্ষণ আগে তাকে জোর করে গাড়িতে বসিয়ে 1 ঘন্টা যাবৎ ড্রাইভিং করেই যাচ্ছে, কিন্তু কোথাও থামার নামই নেই। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে, সে খবর তার মনে নেই। এখন বাড়িতে না ফিরলে সবাই টেনশন করবে, কিন্তু সেটা তো এই মুখ পোড়া বাদর বুঝতে চাইছে না। তখন থেকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু কোনো উত্তরও তো দিল না। উল্টে একটা বড়সড় ধমক দিয়ে চুপ করিয়ে দিল। ভালো লাগে না কেন যে আসতে গেলাম, বিরক্তিকর। এদিকে খিদায় পেটে অলরেডি ইঁদুরের বিড়ালের রেস আরম্ভ হয়ে গেছে। মনে মনে এসব কথা ভাবছে আর নিজের পেটে হাত বুলাচ্ছে তিথি। নিলয় কিছুক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করেছে যে তিথি তার পেটে হাত দিয়ে বসে আছে আর মনে মনে কী সব বিড়বিড় করছে। সে তো এতক্ষণ ব্যস্ত ছিল তিথিকে দেখতে। কতদিন সে তাকে মন ভরে দেখেনি, কতদিন তার এই বাচ্চা বাচ্চা এক্সপ্রেশনগুলো সে দেখেনি। আবার সেটা ভেবেও খুব কষ্ট লাগছে যে কিছুক্ষণ পর আবার সে তাকে ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ পর নিলয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো। তারপর তিথিকে নামতে বলল। তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। তারপর বলল, আমি কোথাও যাব না, আমাকে আপনি বাসায় দিয়ে আসুন। তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। চুপচাপ নিচে নামো, সিন ক্রিয়েট করা বন্ধ করো। শান্ত কণ্ঠে বলল নিলয়। এবার তিথি কিছুটা রেগে গিয়ে বলল, আমি আপনার কোনো কথাই শুনতে চাইছি না, আমাকে আপনি এক্ষুনি আমার বাসায় দিয়ে আসবেন। নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি নামবা কি না, আর একবার যদি আমাকে বলতে হয়েছে তাহলে আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাব, বুঝতে পেরেছো? নিলয়ের এরকম কথায় তিথি নিলয়ের দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকলো। তারপর আর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। তিথির খুব রাগ হচ্ছে নিলয়ের উপর। মনে হচ্ছে এই মুহূর্তে নিলয়ের মাথা ফাটিয়ে দিতে। তিথির সামনে 15 থেকে 16 ধরনের খাবারের আইটেম সাজানো আছে, আর তাকে নাকি সব খাবারগুলো শেষ করতে হবে, তবেই সে বাসায় যেতে পারবে। তিথি আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো। এমনিতে তার খুব ক্ষুধা পেয়েছিল। তিথি যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ নিলয় গালে হাত রেখে তিথির দিকে তাকিয়েছিল আর মনে মনে বলতে লাগলো, আর কিছুদিন অপেক্ষা করো পাখি, তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে আমি আমার করে নেব। তার আগে তোমার মনে আমার জন্য ফিলিংস ক্রিয়েট করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে তিথি 4-5টা আইটেম কমপ্লিট করে আর খেতে পারছে না, তাই নিলয়ের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল,
সত্যি বলছি আমি আর খেতে পারছি না, প্লিজ আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, আর খেতে হবে না। তিথি নিলয়ের কথা শুনে খুশিতে গদগদ হয়ে চেয়ার ছেড়ে উঠে বলল। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে আমার, জলদি চলুন। এত তারা কিসের তোমার? আরে অলরেডি 6টা বেজে গেছে, তাড়াতাড়ি চলুন, নইলে সবাই টেনশন করবে। ঠিক আছে, চলো। রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে নিলয় তিথিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। নিলয় যেই গাড়িতে উঠতে হবে তখনই তিথি চেঁচিয়ে উঠল। তিথির অমন চেঁচানোতে নিলয় তিথির দিকে তাকিয়ে বলল। আবার কি হলো? তিথি খুব এক্সাইটেড হয়ে বলে উঠল। ওই দেখুন দেখুন, আইসক্রিম আইসক্রিম, কতদিন আইসক্রিম খাই না, চলুন না চলুন, আমায় একটা আইসক্রিম কিনে দিবেন, চলুন। বলে নিলয় হাত ধরে আইসক্রিমের দোকানের দিকে যেতে লাগলো। আইসক্রিমের দোকান দেখে নিলয় নাক সিটকে নিল, তারপর বলল। ছি ছি, তুমি সব স্ট্রিট ফুড খাবা নাকি? দেখো, এটা শরীরের পক্ষে খারাপ, এগুলো আনহেলদি। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে আইসক্রিম পার্লারে নিয়ে যাচ্ছি। সেখান থেকে যত ইচ্ছে তুমি আইসক্রিম খাবা। না, আইসক্রিম যদি খেতে হয় আমি এইখান থেকেই খাবো, নইলে খাবো না আমি। আর আপনাকেও আমার সাথে খেতে হবে, চলুন। এই বলে নিলয়ের হাত ধরে টানতে লাগলো। নিলয় কি করবে কিছু ভেবে না পেয়ে সেই রাস্তার পাশে দাঁড়ানো আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনতে হলো, আবার তিথির জন্য আইসক্রিম খেতেও হলো। এরপর নিলয় তিথিকে তার বাসার সামনে দিয়ে এলো। যেহেতু তিথি বলেছিল যে সে ছুটির পর মিতুদের বাড়ি যাবে, তাই কেউ আর তাকে কোনো প্রশ্নই করেনি। রাতে আবার নিলয়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টার সময় মিতু তিথিদের বাসায় এলো। তিথি তখনও ঘুমাচ্ছিল, তাই তিথির মামির সাথে কিছুক্ষণ কথা বলে তিথির রুমে চলে গেল। মিতু গিয়ে অনেক কষ্টে তিথিকে তুলল। তিথি ঘুম জড়ানো কণ্ঠে মিতুকে দেখে বলতে লাগলো। উফ, এই ফকিন্নি, তোকে আমি আমার বাড়িতে আজকে আসতে বলেছি বলে এই না যে তুই এত ভোরবেলা উঠে আমার বাড়ি চলে আসবি। আমার স্বাদের ঘুমটাকে নষ্ট করে দিলি তুই, ধুর। কি এটা ভোরের বেলা? কটা বাজে জানিস তুই? 8টা। কি 8টা বাজে আর তুই আমাকে এখন ডাকছিস? তোর মতো দোস্ত যেন আর কারো না হয়। বাহ তিতু, তুই আমাকে এমন কথা বলতে পারলি। আমি তো সেই তোকে ডাকলাম, তুই তো এতক্ষণ পরে পরে ঘুমাচ্ছিলি। আরে আমার ভবিষ্যৎ ভাবি ননদের উপর এত রাগ করতে নেই রে। যা কি যে বলিস না। ও, এখন লজ্জা পেলে হবে? পরে তো দেখা যাবে আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আর কিছুক্ষণ কথা বলে তিথি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে মিতুকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে আছে, শুধু আশফি ছাড়া। কিছুক্ষণ পর আশফি চলে এলে ব্রেকফাস্ট শুরু করলো সবাই। আশফি মিতুকে দেখে বলল। আরে তুই কখন এলি? এই তো ভাইয়া, কিছুক্ষণ আগে। ও, তা পড়াশোনা কেমন চলছে তোর? আমাদেরটা তো পড়াশোনার উপর দিয়ে যায়। ভাইয়া, হোয়াটস দিস? তুমি আমার বেস্টুর সামনে আমাকে এমন ইনসাল্ট করতে পারলে? বলো, তোমার থেকে এই ব্যবহার আমি একদমই আশা করিনি। দেখো, তোমার বিয়ে হবে না, দেখে নিও তুমি। আর যদি বিয়ে হয়ও তো আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হবে। তুই বিয়ে দিলেও আমি বিয়ে করব না। তোর পছন্দ আমার ভালো জানা আছে। আর আমার বিয়ের চিন্তা না করে নিজের বিয়ের চিন্তা কর। উফ মামি, দেখো তোমার গুণধর ছেলে আমায় মারছে। এই কেন রে, তুই ওকে মারিস? তোর আর তোর বাবার জ্বালাই আমার মেয়েটা একটু শান্তি মতো এই বাড়িতে থাকতেও পারবে না দেখছি। আমার আর আমার ছেলের জ্বালায় নয়, তোমার আর তোমার ভাগ্নির জ্বালায় আমাদের এই বাড়িতে থাকার জো নেই। তুমি আর বেশি কথা বলো না। প্যারিসে নিয়ে যাবে বলে তো এখন সেখানেই নিয়ে যেতে পারলে না, আবার বড় বড় কথা। মামির কথায় সবাই হো হো করে হেসে উঠল, আর মামা করুণ চোখে মামির দিকে তাকিয়ে থাকলো। তিথির মিতুর ওপর প্রচন্ড রাগ হচ্ছে। কখন থেকে সে বলছে যে ভাইয়াকে গিয়ে বলতে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই যেতে চাইছে না। শেষে তিথি রেগে গিয়ে বলল। এই শেষবার তুই যাবে কিনা বল। দেখি তো, এমন রাগ করিস না। আমি যেতে পারবো না, আমার খুব ভয় করছে। তুই যদি না যাস তো আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, যা। আর কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করার পর মিতু রাজি হলো ভাইয়ার কাছে যাবার জন্য। মিতু আশফির রুমের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু রুমে ঢোকার সাহস পাচ্ছে না। এবার তিথি মিতুকে ঠাস করে ঠেলে দিল আশফির রুমে।
মিতুর টাল সামলাতে না পেরে চিৎ পটাং হয়ে পড়ে গেল রুমের মধ্যে। মিতুকে ওইভাবে পড়ে যেতে দেখে তিথি সেখানে আর না দাঁড়িয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল। আসফি তখন সবেমাত্র শাওয়ার নিয়ে বাইরে বেরিয়েছে, গায়ে শুধু টাওয়াল জড়ানো অবস্থায়। দরজার সামনে আওয়াজ হতে পেছনে ফিরে দেখলো মিতু পড়ে গিয়েছে আর ওঠার চেষ্টা করছে। তা দেখে সঙ্গে সঙ্গে আসফি মিতুর পাশে গিয়ে বসলো আর বলল, কি হয়েছে? আর এইভাবে পড়লি কিভাবে? দেখি দেখি। মিতু একজন আসফিকে খেয়াল করেনি। এবার সে আসফির দিকে তাকাতে তার হার্টবিট 100 কিলোমিটার রেগে ধুকপুক করতে লাগলো। আসফিকে এই অবস্থায় দেখবে সে কোনোদিন ভাবতেই পারেনি। সবকিছু গুলিয়ে যাচ্ছে তার। জিম করা সাদা ধবধবে উন্মুক্ত শরীরে শুধু একটা টাওয়াল জড়ানো, আর পুরো শরীরে বিন্দু বিন্দু জলের ফোঁটা দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। মাথা ভর্তি চুলগুলো দেখে টপ টপ করে জল পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এমনিতে আসফিকে খুব সুন্দর দেখতে, টেকালো নাক, সুঠাম দেহ, 6 ফিট লম্বা, মাথা ভর্তি কুচকুচে কালো চুল, মায়াবী একজোড়া চোখ, আর চোখের সৌন্দর্য আরো ফুটে ওঠে যখন সে তার চোখে চশমা পরে। পুরো ডাক্তার ভাব চলে আসে তখন। সব মেয়েরাই তাকে গিলে খায়। এটা মিতুর একদম সহ্য হয় না। মিতু আসফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতুর অমন তাকানো দেখে আসফির খেয়াল হলো যে সে শরীরে শুধু একটা টাওয়াল জড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি উঠে খাটের উপর থেকে তার টি শার্টটা পরে নিল। তারপর মিতুর কাছে এসে তার হাত ধরে তাকে তুলে খাটে বসিয়ে দিল। আচমকা পড়ে যাওয়ায় মিতু হাতে খানিকটা ব্যথা পেয়েছে, ছিলেও গিয়েছে। আসফি তার ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে মিতুর হাতে ওষুধটা লাগিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, সাবধানে কোনো কাজ করতে পারিস না। তুই আর তিথি দুজনে একই রকম। একটু সাবধানে হাঁটাচলা করলে কি হয় তোদের বলো তো? আসফি এতগুলো কথা বলছে কিন্তু মিতুর সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আসফির দিকে। আর এদিকে তিথি আনন্দে নিজের ঘরে এসে নাচতে লাগলো। সে তো ইচ্ছে করে মিতুকে অমন ঠেলা দিয়েছিল। হঠাৎই তিথির ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সে অবাক হয়ে তাকিয়ে রইল। এখন সে কি করবে? তিথি মেসেজটা পড়ে কি করবে বুঝতে পারছে না। নিলয় তাকে এখনই তার সাথে দেখা করতে যেতে বলেছে, কিন্তু এখন যাবে কিভাবে? আজ ছুটির দিনে সবাই বাড়িতে আছে। ঠিক তখন দুলতে দুলতে মিতু তিথির রুমে প্রবেশ করলো। তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখন তিথি মিতুকে বলে উঠল, দোস্ত, বিশাল বড় বিপদে পড়েছি, একমাত্র তুই পারিস আমায় হেল্প করতে। প্লিজ না করিস না। বল আমাকে কি হেল্প করতে হবে। আজ আমি ভীষণ খুশি, তুই যা বলবি তাই করব। তিথি মিতুকে কনুই দিয়ে একটা খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কিরে, ব্যাপারটা কি? ভাইয়ার রুম থেকে আসার পর থেকে তোর মনে এত লাড্ডু ফুটছে কেন? উফ তিতি, কি সব উল্টোপাল্টা বলিস? এমন কথা বলতে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত নটাঙ্কি করতে হবে না। শোন, আমি নিচে গিয়ে মামিকে যা যা বলবো তুই শুধু আমার কথার সাথে সাথে তাল মিলিয়ে জবাব দিবি। আর একটু মন খারাপ করার অ্যাক্টিং করবি, যেন সবাই ভাবে যে তোর সত্যি সত্যি মন খারাপ। ওকে। তিথি নিচে গিয়ে দেখে মামি রান্নাঘরে রান্না করছে। মামা আর ভাইয়া সোফায় বসে বসে টিভি দেখছে। তিথি চিৎকার করে বলতে লাগলো, আমি তো কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আন্টি কিচ্ছু হবে না, তুই দেখিস। তিথির অমন কথায় বাড়ির সবাই তিথির দিকে তাকালো। মামি রান্নাঘর থেকে ছুটে এসে মিতুকে বলল, কি হয়েছে রে মিতু? তোর মায়ের কি হয়েছে? মিতু কিছু বলতে যাবে তখন তিথি কান্না করতে করতে, মামি আর বলো না, আন্টি ফোন করেছিল মিতুর ফোনে। আন্টি নাকি পেটে প্রচুর গন্ডগোল হচ্ছে। আমাকে আর মিতুকে এখনই তাদের বাসায় যেতে বললো, হয়তো মেডিকেলে নিয়ে যেতে হতে পারে। আসফি সঙ্গে সঙ্গে বলে উঠল, সে কি, এতটা বাড়াবাড়ি কখন হলো আন্টির? ভাইয়া, এসব গন্ডগোল কি দাওয়াত দিয়ে আসবে? এগুলো যখন তখন হুটহাট করে চলে আসে। তুই সত্যি সত্যি ডক্টর তো? আমার মাঝে মাঝে না এটা নিয়ে সন্দেহ হয়। আচ্ছা, আমাদের এখন যেতে হবে। আসছি আমরা। আসফি বলে উঠল, আরে দাঁড়া, আমিও যাব তোদের সাথে। আমিও একজন ডাক্তার হয়ে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আসফির কথা শুনে তিথি চিৎকার করে উঠল। না, তার দরকার নেই কোনো। আসফি ব্রুকুজকে তাকাতে তিথি বলে উঠল, না না, মানে এগুলো তো মেয়েলি ব্যাপার। আর তাছাড়া আন্টির লজ্জা করবে না তোর সামনে এইসব কথা বলতে?
তোর মিনিমাম কমন সেন্স বলতে কিছু নাই ভাইয়া। আন্টি কি বলবে তোকে যে বাবা আমার পেটে না খুব গন্ডগোল করছে? নিজের মেয়ের জামাইয়ের কাছে কি কেউ কোনোদিন এসব কথা বলতে পারে বল? জামাই? আশফি অবাক হয়ে জিজ্ঞেস করলো। কে কার জামাই? মিতু অবাক হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। তিথির সঙ্গে সঙ্গে বলে উঠল, না না মানে জামাইয়ের মতন। আর তাছাড়া তোর কাছে আন্টি বলতে লজ্জা পাবে। আর এত টেনশন কেন করছিস? তেমন যদি কিছু হয় তাহলে তোকে আমরা ফোন করে ডেকে নিব। হ্যাঁ, তিথির মামি ও বলল, ঠিক বলেছে তিথি মামুনি, তোর এখন যেতে হবে না। যদি তেমন কিছু হয় ওরাই ফোন করে ডেকে নিবে। আশফি আর কিছু বলল না। এতক্ষণ মামা চুপ করে তাদের কথাগুলো শুনছিল। এবার তিথির কাছে গিয়ে মামা সন্দেহ দৃষ্টিতে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, এমন কি পেটের গন্ডগোল হলো যে এখনই মেডিকেলে ভর্তি করতে হবে? না তাহলে তো আমাদেরও যাওয়া উচিত। তোরা বাচ্চারা একা গিয়ে কি করবি? তিথি এবার মামির দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, দেখেছো মামি, এই দুঃসময়েও মামা আমায় সন্দেহ করছে। তুমিই বলো, ওখানে কি মিতুর বাবা নেই? আঙ্কেল আর আমরা দুজন থাকলে তো হবে, তাই না? তাই তো আমি বললাম এখন যেতে হবে না তোমাদের। তিথির মামি এবার মামার দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই সময় তোমার সন্দেহ করতে হবে মেয়েটার ওপর? বলি বয়স তো আর কম হলো না। এবার সন্দেহ করাটা ছাড়ো এই বাচ্চা মেয়েটার ওপর। সন্দেহ করতে করতে তো তোমার মাথার একটা চুলও নেই এখন। যত সব। তিথির মামা আর কিছু বলল না, চুপ করে গেল। জানে এখন বলে আর কোনো লাভ হবে না। তাই একবার নিজের টাকে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিথি আর মিতু বেরিয়ে গেল। তিথির চরম বিরক্ত নিলয়ের ওপর। কোথায় ভাবলো আজকে ছুটির দিনে সারাদিন ঘুমাবে আর ভাইয়া আর মিতু সেটিংটা করিয়ে দিবে, কিন্তু নিলয়ের জ্বালায় তার হলো না। মেসেজ করে বললো তার সাথে নাকি এক্ষুনি দেখা করতে হবে, নইলে সে বাসায় চলে আসবে। এই এক প্যারা, কেন যে বাসায় দেখাতে গেলাম ব্যাটারে, অসহ্য লাগে আমার। মিতু হেঁটে যাচ্ছে তিথির সাথে সাথে। দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রকম রেগে আছে সে তিথির উপর। অনেক কষ্টে নিজের রাগ এতক্ষণ চেপে রেখেছিল, কিন্তু এবার আর পারল না, বলেই ফেলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড হতে পারিস না? তুই যদি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড হতে তাহলে এখন আমার এমন বাস খাওয়াতে পারতিস না। সরি মেরি জান, প্লিজ রাগ করিস না আমার উপর। কি করব বল, যদি আমি এটা না বলতাম তাহলে আমাকে বাসা থেকে বের হতে দিত না। আর যদি না আসতাম তাহলে এইখানে এই লুচু ব্যাটা ঠিক বাসায় গিয়ে উঠতো আমার। তাই বলে এমন মিথ্যে কথা যে আমার মার পেটে গন্ডগোল হচ্ছে তাই তোকে মেডিকেল নিয়ে যেতে হবে? আন্টি কিভাবে তোর কথা বিশ্বাস করলো আমি বুঝতেই পারছি না। আঙ্কেল কিন্তু তোর উপর একটুও বিশ্বাস করেনি। আই ডোন্ট কেয়ার। কিছুটা দূরে গিয়ে তিথি দেখলো নিলয় গাড়িতে হেলান দিয়ে চোখে সানগ্লাস পরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিলয়কে দেখে তিথি মিতুকে উদ্দেশ্য করে বলল, ওই দেখ ব্যাটা লুচু দাঁড়িয়ে আছে। মিতু তিথির কথায় ওপারে তাকাতেই হা হয়ে গেল। নিলয় চৌধুরী, ও এম জি, বিজনেসম্যান নিলয় চৌধুরী তোর জন্য অপেক্ষা করছে। আই কান্ট বিলিভ যে আজ পর্যন্ত কোনো মেয়েকে পাত্তা দেয়নি সে তোর জন্য অপেক্ষা করছে। লাইক সিরিয়াসলি সত্যিই নিলয় চৌধুরী? তো আমার বিশ্বাস হচ্ছে না। বিজনেস টাইকন নিলয় চৌধুরী এটা। এতটা রিয়্যাক্ট করার কি আছে? তাহলে এর নাম নিলয় চৌধুরী, আর ওটা কোনো বিজনেস টাইকুন ফাইকুন নয়, ওটা একজন কিডন্যাপার। ইম্পসিবল, উনি আমার কিডন্যাপার কখনোই হতে পারে না। আমি আব্বুর কাছে শুনেছি নিলয় চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, আর তুই ওনার নাম আজকে প্রথম শুনলি? তুই কি পাগল নাকি? এতদিন ওনার বাড়িতে থাকলি আর ওনার নামটাই জানিস না? এবার চল। দূর থেকে তিথিকে আসতে দেখে নিলয়ের মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। তিথিকে আজ পুরো আকাশী পরীর মতো দেখতে লাগছে। আজ সে আকাশী রঙের চুড়িদার পরে এসেছে, দুই হাতে চিকন চিকন আকাশ চুড়ি পরা, চুলগুলো পনিটেল করে বাঁধা, এমনকি ওড়নাটা পর্যন্ত আকাশী রঙের। সূর্যের তপ্ত কিরণে মুখটা পাকা টমেটোর মতো দেখতে লাগছে। চোখ দুটোতে হালকা করে কাজল দেয়া, কিন্তু এই হালকা কাজলেই সে নিলয়ের চোখে কাজল নয়না হয়ে উঠেছে। আর চোখে মুখে বিরক্তির ছাপটা যেন তার সৌন্দর্যকে আরও এক কাঠি উপরে নিয়ে গিয়েছে। আর ঠোঁটের কথা না বললেই নয়, ঠোঁট যুগল লিপস্টিক ব্যতীত
যে এতটা কোমল আর গোলাপি হতে পারে তা তিথিকে না দেখলে বোঝাই যেত না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙল। কি হয়েছে বলুন, আমাকে ডাকলেন কেন এখানে এই সময়? তোমাকে দেখতে। মানে? এবার নিলয় তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখন তার নজর গেল তিথির পাশে থাকা মেয়েটির ওপর। তিথির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিথি একগাল হেসে বলল, ও তো আমার বেস্ট, ওর নাম মিতু। নিলয় একটা জোরপূর্বক হাসি দিয়ে মিতুকে উদ্দেশ্য করে বলল। হাই, আম নীলা চৌধুরী, অ্যান্ড নাইস টু মিট ইউ। মিতু একটু মুচকি হেসে বলল, সেম টু ইউ ভাইয়া, ভালো আছেন? জি। মিতু বেশ বুঝতে পারছে নিলয় তিথির সাথে একান্তে টাইম স্পেন্ড করতে চায়, সেটা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। তাই মিতু তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তিথি, তুই বরং ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বল, আমি ততক্ষণে ওই দিক থেকে ঘুরে আসছি একটু।